কার্পাস। বস্টনের লোগান বিমানবন্দর থেকে সকাল 11টায় উড়ান। তার মানে প্লিমাউথ শহরে ভোর 5টা নাগাদ উঠে হাড় কাঁপানো শীতে 6:15টার বাস ধরে ঝিমুতে ঝিমুতে আসা। পুরো বরফের আস্তরণ গলাতে রাস্তায় নুন ছিটিয়ে গেছে মস্ত ট্রাকগুলি। কালো পাড় সাদা থানের মতো পথ দিয়ে চলেছে বাস। চারিদিকে এক অসম্ভব শৈত্য আর নিস্তব্ধতা। সহযাত্রীরা নিজস্ব অবস্থানে একাকী, নিশ্চুপ। একটা ভিড় বাসে যে এতটা স্তব্ধতা বাসা বাঁধতে পারে তা এই বিদেশ বিভুঁইয়ে না থাকলে বোধহয় ঠিক ঠাহর করা যায় না। প্রথম প্রথম অদ্ভুত লাগতো, কিন্তু এখন অভ্যেস হয়ে গেছে। আমিও এখন অনেক মানুষের ভিড়ে একটা নিজস্ব দ্বীপ তৈরি করে নিতে পারি। সেখানে কোনো শব্দ নেই, কোনো বাহ্যিক আলোড়ন নেই, জনমনীষী নেই। আজকাল সকলেই দেখি কানে ইয়ারফোন দিয়ে থাকে, হাতে বই অথবা সেলফোন। চোখ ও মনোযোগ তাতে নিমগ্ন। প্রত্যেকটি ইন্দ্রিয় অন্তর্মুখী। আমি আমার সব কটি ইন্দ্রিয়কে মেলে ধরে আমার পারিপার্শ্বিককে অটুট নিস্তব্ধতায় আস্বাদন করি। প্রতিটি মুহূর্তের কি আশ্চর্য আবেদন ও স্বাতন্ত্র্য! আমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে, ভ্রমি বিস্ময়ে। এবার যাচ্ছি মেমফিস, একটা কনফারেন্সে পেপার পড়তে। যে কোনো নতুন জায়গায় যেতেই আমার ভারী ভালো লাগে, আর মেমফিস যাব সোনাইস্তক, সেই ভালো লাগার সঙ্গে মাথায় বিজবিজ করতে লেগেছে পল সাইমনের প্রিয় গানটি, I'm going to Graceland, Graceland, Memphis, Tennessee. I'm going to Graceland. সস্তা গন্ডার টিকিট নিয়ে যায় 7 রাজ্য ঘুরিয়ে। আমি ভাবি ভালো, বিনি পয়সায় আরেকটা বিমানবন্দর তো দেখা হলো। মেমফিস যাবার পথ বেশ ঘোরালো। বস্টন থেকে প্রথমে যেতে হয় শিকাগো। শিকাগো বিমানবন্দরে নেমেই প্রথমেই মনে হলো বিবেকানন্দর ধর্ম মহাসভা, আর তারপরেই মনে হলো সাংঘাতিক খিদে পেয়েছে। যেসব মহিলারা রুচিশীল ও সৌন্দর্য সচেতন, তারা এই সময় হালকা স্যালাড বা খুব বাড়াবাড়ি হলে একটা চিকেন স্যান্ডউইচ খান। আমি সেই সব স্বাস্থ্যসম্মত খানা পাশ কাটিয়ে জুলজুলে চোখে দাঁড়ালাম চীনে খাবারের কাউন্টারে। বেশ রগরগে ভাজা, মিষ্টি সিরাপে চুবোনো অরেঞ্জ চিকেন আর ফ্রাইড রাইস আয়েশ করে খেয়েই বুঝলাম কাজটা মোটেই ভালো করলাম না। মেমফিস পর্যন্ত বাকি পথটা উদ্ভুটে অরেঞ্জ চিকেন ঢেকুর উঠতে লাগলো। যাকগে, গতস্য শোচনা নাস্তি। এই সংস্কৃত বচনটি যে আমাকে জীবনে কতবার আওড়াতে হয়েছে তা বোধহয় গুণে শেষ করা যাবে না। বস্টন আর শিকাগোর তুলনায় মেমফিস বিমানবন্দর নিতান্তই ছাপোষা গেরস্ত টাইপ। প্রথমেই যেটা খেয়াল করলাম সেটা হলো মেমফিসে কালো মানুষরা সংখ্যাগরিষ্ঠ। অত্যন্ত ভদ্র ব্যবহার আর বেশ একটা হার্দিক আপ্যায়ন সকলের। সকলেই কথার শেষে হানি, ডার্লিং এইসব বলে। আমার শুনতে মন্দ লাগছিল না। কটকটে সবুজ ইউনিফর্ম পরা এক গোলপানা মহিলা আমাকে মধুর সম্ভাষণে ট্যাক্সি ধরে দিলেন। গন্তব্য জিজ্ঞেস করাতে বললাম পিবাডি হোটেল। ও ফিবাডি! বুঝলাম এখানে উচ্চারণও স্বতন্ত্র। বিমানবন্দর থেকে হোটেলের দূরত্ব বেশি নয়। আন্দাজ করলাম মেমফিস বেশ ছোটখাটো শহর। বস্টনের মতো এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হলে মাইলের পর মাইল হারা উদ্দেশ্যে গাড়ি চালাতে হয় না। ফিবাডি হোটেল হলো এই শহরের সবচেয়ে অভিজাত আস্তানা। খুব নাকি নামডাক। মালপত্র নিয়ে হোটেলে ঢুকে দেখি লবির ঠিক মাঝখানে এক বিশাল মার্বেলের ফোয়ারা। ফোয়ারার মাথায় ফুলো সাজ, আর ফোয়ারার তলায় জলাশয়ে জলকেলি করছে 5টি বাদামি পাতিহাঁস। লবিতে গ্র্যান্ড পিয়ানোর মিষ্টি টুংটাং ছাপিয়ে যাচ্ছে প্যাঁক 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 প্যাঁক।
I'm in Graceland, Graceland. Memphis, Tennessee. I'm in Graceland. রিসেপশন ডেস্কে নিজের ঘর বুঝে নিয়েই পাতিহাঁসগুলির অবস্থান সম্বন্ধে প্রশ্ন করলাম। জানা গেল যে 1933 সাল থেকে ফি-ব্যাডি হোটেলে পাতিহাঁসের আস্তানা। ফ্র্যাঙ্ক শুট নামে এক ম্যানেজার মদ্যপ অবস্থায় হোটেলের মার্বেল ফোয়ারায় কয়েকটি হাঁস ছেড়ে দিয়েছিলেন। অভ্যাগতদের অনুরোধে হাঁসেরা এই হোটেলে থাকার একটা পাকাপাকি বন্দোবস্ত করে ফেলে। 1940 সালে এডওয়ার্ড পেমব্রোক নামে এক কর্মচারী হাঁসেদের রেড কার্পেটে মার্চ করার প্রশিক্ষণ দেন। ফি-ব্যাডি হোটেলে চাকরি নেবার আগে এডওয়ার্ড এক সার্কাস কোম্পানিতে কাজ করতেন। তার আমল থেকেই ফি-ব্যাডি হোটেলে ডাক মাস্টার নামক এক পদের উদ্ভাবন হয়। লাল ভেলভেটের কোট আর হাঁসের মাথা বসানো সোনালি ছড়ি হাতে ডাকমাস্টারের কাজ হল হোটেলের ছাদের রয়্যাল ডাক প্যালেস থেকে রোজ সকাল 11টায় পাতিহাঁসগুলিকে মার্চ করিয়ে লিফটে করে ফোয়ারায় তুলে দেওয়া আর ঠিক বিকেল 5টায় তাদের একইভাবে রেড কার্পেট মার্চ করিয়ে লিফটে করে রয়্যাল ডাক প্যালেসে পৌঁছে দেওয়া। আরও জানা গেল যে ফি-ব্যাডি হোটেলে হাঁসের মাংস রান্না বা যে কোনো প্রকারের হংসহিংসা এক্কেবারে নিষিদ্ধ। এই সব রোমহর্ষক গপ্প শুনে সেই হংসরাজ মার্কা লিফটে চেপে পৌঁছলাম আমার নির্দিষ্ট 803 নম্বর ঘরে। ভারী সুন্দর হালকা রং ঘরের দেওয়ালে, দুটি বিছানা পাতা রয়েছে যাতে অনেকগুলি বালিশ। প্রতিটি বালিশেই সাদা সুতোয় নিখুঁত হাঁসের এমব্রয়ডারি আর বিশাল জানালা দিয়ে এক ঝাঁক পাখিদের মতো কিছু রোদ্দুর। হাতমুখ ধুয়েই প্রথম কাজ হলো শহরটাকে পায়ে হেঁটে খানিকটা চিনে ফেলা। লবি থেকে একটা ম্যাপ নিয়ে বেরিয়ে পড়লাম পড়ন্ত আলোয়। অল্প দূরত্বেই সেই বিখ্যাত বিল স্ট্রিট, এই শহরের সঙ্গীতের ঠিকানা। পথের দুধারে নানা রকম রেস্তোরাঁ, ক্যাফে, মিউজিক লাউঞ্জ, সেখানে সন্ধেকে স্বাগত জানিয়ে জ্বলে উঠছে নিয়ন বাতি, গিটারের মিষ্টি আওয়াজ মিলেমিশে যাচ্ছে চুরুট আর রামের গন্ধে। মানুষের পথ চলতেও বেশ ঢিমে তালের ছন্দ। এই পথে কোনো তাড়াহুড়ো নেই, ঘড়ির কাঁটার চোখ রাঙানো নেই। এই পথে একটা ফেলে আসা পৃথিবী রয়েছে এক অনাগত রাত্রির অপেক্ষায়। একটা ছোট রেস্তোরাঁয় অল্প আলোয় কেউ চোখ বন্ধ করে গান গাইছিল। You've got to love her with a feeling. Love her with a feeling, man, or don't you love at all. অস্বাস্থ্যকর অরেঞ্জ চিকেন অনেকক্ষণ হজম হয়ে গেছে। আবার একটা পাকস্থলী বিধ্বংসী খাদ্যের জন্য আনচান করছিলাম। নজরে এলো একটা রেস্তোরাঁ যার নাম পিগ, পর্ক উইথ অ্যান অ্যাটিটিউড। এই নামকে উপেক্ষা করার মতো সংযম নিয়ে আমি জন্মাইনি। অতএব আলোক প্রলুব্ধ শ্যামাপোকার মতো পরিণাম চিন্তা বিবর্জিত হয়ে বললাম, টেবল ফর ওয়ান প্লিজ। যে কোনো অবস্থানে সংখ্যালঘু হওয়াটা একটু গোলমেলে। একটা সময় ছিল যখন টেবল ফর ওয়ান বলতে অস্বস্তি হতো। একা সিনেমা যেতে অদ্ভুত লাগতো। বন্ধু বান্ধবের পার্টিতে ম্যারেজ অ্যানিভার্সারির গল্প শুনতে সংকোচ হতো। অন্য নানা পরিচয় থাকলেও ডিভোর্সি বলে পরিচিত হতে কষ্ট হতো। বিয়ে টিকিয়ে রাখা যে ঠিক কতটা ধৈর্য আর অধ্যবসায়ের পরিচায়ক তা শুনতে শুনতে ক্লান্ত হতাম। আত্মীয় পরিজনের সদুপদেশ, তুই বরং তোর প্রাক্তন স্বামীর কাছে ফিরে যা, শুনে কুঁকড়ে যেতাম। ধীরে ধীরে সে পথ অতিক্রম করেছি। এখন একটা রেস্তোরাঁয় ঢুকে আড্ডা গপ্পে মশগুল মানুষের মাঝে নির্দ্বিধায় দৃপ্ততায় বলতে পারি, টেবল ফর ওয়ান প্লিজ। মেমফিসের বিখ্যাত রান্না হলো হিকারি স্মোকড বারবিকিউ পোর্ক রিবস। প্রায় 13 ঘন্টা লাগে এই সুস্বাদু খাবারটি তৈরি করতে।
প্রথমে নানা রকম মশলাপাতি মেখে পোর্ক রিবস প্রায় ঘন্টাশেক ফ্রিজে ম্যারিনেট করতে হবে। তারপরে হিকারি গাছের কাঠের আগুনে সেই মাংস ধিমে আঁচে ঝলসাতে হবে। ৪-৫ ঘন্টা ধরে ঝলসাবার পরে মাংস নরম তুলতুলে হয়ে এলে বারবিকিউ সস মাখিয়ে গরম গরম খেতে হবে। রাস্তার পুলিশকে জিজ্ঞেস করে জেনেছিলাম যে বিল স্ট্রিটে হিকারি স্মোকড বারবিকিউ পর্ক রিবস খাবার সেরা জায়গা হলো পিগ পর্ক উইথ অ্যান অ্যাটিটিউড রেস্তোরাঁ। সত্যি অসাধারণ খাবার, সঙ্গে কোলস্লা, বেকড বিনস আর ২ স্লাইস মাখন মাখানো পাউরুটি, যাকে বলে স্বর্গীয় সঙ্গত। পুলিশ বাবাজিকে ধন্য ধন্য করে বিল মিটিয়ে আবার পথে। উল্টো দিকের ফুটপাথের একটি মিউজিক লাউঞ্জ থেকে ভারী সুন্দর বাজনার আওয়াজ আসছিল। জায়গাটার নাম ব্লুজ হল। একটা আধো অন্ধকার হল ঘরের শেষে একটা স্টেজ, সেখানে ৪ জনের একটা ব্যান্ড দারুণ বাজাচ্ছে। গায়ক একজন কালো লম্বা চওড়া মানুষ, খুব ভালো গাইছিলেন তিনি। আমি মন্ত্রমুগ্ধের মতো সেই মিউজিক লাউঞ্জের দোরগোড়ায় এসে দাঁড়ালাম। একপাশের দেওয়াল ঘেঁষে একটা বার, বারটেন্ডার একজন গোলগাল মহিলা। তিনি তৃষ্ণার্তদের দারুণ দক্ষতার সঙ্গে সুরা পরিবেশন করছেন। দরজার ওপরে একটা সাইনবোর্ডে লেখা আছে যে সেখানে দামি জিনিসপত্র বন্ধকি রাখা হয়। গান বাজনায় তেমন আয় নেই বোঝা গেল। আমি দরজায় দাঁড়িয়ে ইতস্তত করছি, কারণ বারে আমার কোনো চাহিদার সামগ্রী নেই, আর কিছু না কিনলে আমাকে ঢুকতেই বা দেবে কেন। গায়ক আমাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে হঠাৎ মাইকে বললেন, আরে ভেতরে চলে আসুন, ভেতরে আসুন। ব্যাস, একবার ডাকিলেই যাইব অবস্থান থেকে এক লাফে আজি এসেছি বধূ হে। বারের উল্টো দিকের দেওয়াল ঘেঁষে একটা ফাঁকা চেয়ার পেলাম, বেশ একটা ভ্যান্টেজ পয়েন্ট। একদিকে স্টেজ আর অন্যদিকে বারে কি হচ্ছে সবই দেখা যায়। ব্যান্ডের নাম দ্য ম্যাকড্যানিয়েল ব্যান্ড। লাল জামা পরনে ৪ জনের দারুণ তালমেল। একটার পর একটা গান শুনলাম, খোশমেজাজি মানুষজন দেখলাম, তাদের নাচ উপভোগ করলাম। গায়ক মাঝে মাঝেই শ্রোতাদের ধরে ধরে জিজ্ঞেস করছিলেন, আপনি কোথা থেকে এসেছেন? আপনি? কেউ বলল ক্যানাডা, কেউ স্কটল্যান্ড, আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে এসেছে অনেকে। আমি ভাবছিলাম আমাকে জিজ্ঞেস করলেই তো চিত্তির। বস্টন, সিডনি, মেলবোর্ন, কলকাতা মিশিয়ে একটা জটিল উত্তর দিতে হবে। যাই হোক, উনি আমাকে কিছু জিজ্ঞেস করলেন না। মাঝে মাঝে গানের ফাঁকে ওনার সামনে রাখা বালতি দেখিয়ে বলছিলেন, আপনাদের গান বাজনা ভালো লাগলে এই বালতিতে কয়েকটা ডলার রেখে যাবেন, টাকাগুলি একটা মহৎ উদ্দেশ্যে লাগবে। কি জানেন? চাইল্ড সাপোর্ট। এই রসিকতা শুনে সকলে হো হো করে হাসলেও স্টেজের পাশে বসা ওনার বর্তমান ঘরণী গৃহিণীর মুখ দেখে মনে হলো না উনি খুব একটা প্রীত হলেন। উনি যা বললেন তার বাংলা তর্জমা করলে সেটা হবে, মরণ হয় না মিনসের। রাত বাড়ছিল। বিল স্ট্রিট ধরে হাঁটা দিলাম হোটেলের পথে। রাস্তাটায় যেন জাদু আছে। এক একটা দোকান পেরিয়ে যাই আর এক একটা সুর কানে ভেসে আসে। বসন্তের রাতের নরম বাতাসে ফুলের সুগন্ধ। কে বলবে যে আজ আমার ঘুম ভেঙেছিল যে শহরে, সেখানে এখনো জাঁকিয়ে রয়েছে শীত, সেখানে পাখিরা এখনো অন্তরালে, সেখানে সাদা থানের কালোপাড় রাস্তায় বরফ গলিয়ে যায় নুন বোঝাই ট্রাক। ফিরতি পথে সেই পুলিশ বাবাজির সঙ্গে দেখা। কি ম্যাডাম, আমার শহরের হিকারি স্মোকড বারবিকিউ পর্ক রিবস কেমন লাগলো? আপনার শহরে এমনটি পাওয়া যায়? একটু হেসে বললাম, না অফিসার, আমার শহরে এমনটি পাওয়া যায় না। কনফারেন্সে গেলেই দেখেছি মানুষজন কেমন একটা কনফারেন্স মার্কা পোশাক চাপিয়ে বেশ ভব্যিযুক্ত গাম্ভীর্যপূর্ণ মুখ করে ঘুরে বেড়ায়। সকলের হাতে কনফারেন্সের ছাপ্পা দেওয়া অখাদ্য ব্যাগ আর গলায় নীল রিবনের কণ্ঠি ঝোলানো পরিচয়পত্র।
আগে খুব সাফারি স্যুটের চল ছিল। কনফারেন্সে কিলবিল করত পাঁশুটে রঙের ভুড়িয়াল সাফারির দল। এখন ভাগ্যক্রমে সেটা কমেছে, কিন্তু বাকি আনুষঙ্গিক যে কে সেই। এখানে ডেথ বাই পাওয়ার পয়েন্ট বলে একটা কথার খুব চল আছে। যে কোনো কনফারেন্সে গেলে সেই ঘাতকের হত্যালীলা দেখলে হতভম্ব হয়ে যেতে হয়। স্টেজের বক্তা সেই জল্লাদের সাহায্যে ভজর ভজর করে চলেছেন, আর সমবেত জনতার ছেড়ে দে মা কেঁদে বাঁচি মুখ, আর মাঝে মাঝেই ঘড়ির দিকে আশাতুর দৃষ্টিপাত। দুপুরের খাওয়ার সময় সাধারণত বুফের ব্যবস্থা থাকে। লম্বা সাদা টেবিলে থরে থরে ভোগ সামগ্রী সাজানো। সদ্য ঘাতকের হাত থেকে মুক্তি পাওয়া সাফারির চোখে তখন বুভুক্ষা। এক হাতে কনফারেন্সের ছাপ্পা দেওয়া অখাদ্য ব্যাগ, অন্য হাতে প্লেটে খাবারের বিন্ধ পর্বত, আর গলায় নীল রিবনের কণ্ঠি সামলে নিজেকে টেবিল পর্যন্ত নতুন বৌমার মতো সন্তর্পণে হেঁটে যাওয়ার দৃশ্য মননে গেঁথে রয়েছে। অনেক সময় ভেবেছি, বুফে দেখলেই মানুষ প্লেটে এত খাবার নেয় কেন? মনে হয় এর দুটো কারণ, একটা অর্থনৈতিক ও অন্যটা আলস্যজনিত। টাকা যখন একই দিতে হচ্ছে, তখন খামোকা খাবার কম নেব কেন? আর ওই টেবিল থেকে বারবার কে উঠে আসবে? তাই এক ধাক্কায় যা নেওয়া যায় আর কি। এর ফলস্বরূপ প্রতিটি টেবিলে বিন্ধ পর্বতমালা। আমার সেশনের তখনও ঘন্টা তিনেক দেরি ছিল। ভাবলাম এই মৌকায় চট করে সান স্টুডিও ঘুরে আসি। ইউনিয়ন স্ট্রিটের ওপরে এই স্টুডিওকে বলা হয় মেমফিস শহরে রক অ্যান্ড রোলের জন্মদাতা। 1950 সালে স্যাম ফিলিপস এই স্টুডিও চালু করেন, এবং এখানেই বহু নামী শিল্পীর গানবাজনা শুরু। এলভিস প্রেসলির প্রথম রেকর্ডিং হয় এই সান স্টুডিওতে। লবিতে সান স্টুডিওর দূরত্ব জিজ্ঞেস করতে শুনলাম, এই তো হাঁটা পথ। ম্যাপ দেখে হাঁটতে শুরু করলাম। পথঘাট ফাঁকা। মেমফিস দিনের বেলা বেশ নিঝুম মতো। কাজকর্মে ভাঁটা পড়ে যাওয়া একটা বিষণ্ণতা রয়েছে দুপুরের রোদে। আগের দিন বিল স্ট্রিটের ব্লুজ হলে জিনিস বন্ধকির দোকান দেখে খানিকটা আন্দাজ করতে পেরেছিলাম। আজ দিনের বেলা এই তো হাঁটা পথ ধরে অনেকক্ষণ চলতে চলতে ধারণাটা দানা বাঁধল। মিনিট 40 হাঁটার পরে রাস্তার উল্টো ফুটপাথে দেখতে পেলাম একটা বিশাল গিটার আটকানো দোতলা বাড়ি। কাঁচের দরজা ঠেলে ঢুকতেই একটা ক্যাফে। সেখানে কিছু মানুষ চা কফি খাচ্ছে। কাউন্টারের পেছনে একটি ছেলে সান স্টুডিও ট্যুরের টিকিট বিক্রি করছে। আধ ঘন্টার একটা ট্যুর নিলে সান স্টুডিওর অতীত সম্বন্ধে একটা সম্যক ধারণা পাওয়া যাবে। একটা টিকিট কাটতে চাইলাম। শক্তিশীল নিক্ষেপ করার কায়দায় ছেলেটি জানালো যে এই ট্যুরে এবং তার পরের ট্যুরে আর জায়গা হবে না। আমাকে আরো ঘন্টাখানেক অপেক্ষা করে তার পরের ট্যুরে যেতে হবে। এরপরে যে পর্বটি চলল তার প্রশিক্ষণ আমার খুব ছোটবেলায় দাদু দিদিমার সঙ্গে ট্রেনে চেপে কাশি যাবার সময় হয়েছিল। মোদ্দা কথা হলো, কয়েক মিনিট বাদে ছেলেটি আমাকে একটি টিকিট বিক্রি করল, আর আমি সান স্টুডিওর অন্দরের অতীতে প্রবেশ করলাম। আমাদের ট্যুর গাইডের নাম কার্লি। সে আমাদের ঘুরে ঘুরে কত যে তথ্য জানালো, সে আর কি বলবো। 50-এর দশকের রেকর্ডিং স্টুডিওর রোজনামচা, লম্বা জুলপিওয়ালা এলভিসের গান বাজনার গোড়াপত্তন এবং পরবর্তী উত্তরণ, তার ব্যবহার করা গিটার, তার প্রথম রেকর্ডিংয়ের মাইক, সব ছুঁয়ে ছুঁয়ে দেখলাম। তখন মেমফিসের রমরমা সময়। মানুষের মুখে মুখে ঘুরছে নতুন নতুন সব গান। সান স্টুডিওতে রেকর্ডিং করছেন সব দিকপাল, প্রবাদ প্রতিম মানুষ। জনি ক্যাশ, রয় অরবিসন, বিবি কিং। কি সব দিন ছিল, কি সব মানুষজন, কি তাদের প্রতিভা! সম্বিত ফিরল ঘড়ির কাঁটায়।
40 মিনিট হাঁটার মতো সময় নেই আমার। নীল রিবনের কণ্ঠী ডাকাডাকি করছে। কাউন্টারের ছেলেটি জানালো যে সান স্টুডিওর দরজা থেকে একটা বিনি পয়সার শাটল বাস ফি ব্যাডি হোটেল হয়ে এলভিসের বাড়ি গ্রেসল্যান্ডে যায়। সেই বাস আসার সময় হয়েছে। আমি যদি চাই তাহলে তাতে চেপে ফিরে যেতে পারি। ফেয়ারি গডমাদারের জাদুতে কুমড়ো হলো বিনি পয়সার শাটল বাস, গিটার বাজিয়ে গান ধরল এলভিস, আর সিন্ডারেলার মেজ পিসি ঠিক সময় ফিবাডি হোটেলে পৌঁছে 5টি পাতিহাসের পাশ কাটিয়ে পাওয়ার পয়েন্ট খড়গ শানিয়ে হত্যালীলা সাঙ্গ করলেন।